ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা সেকেন্ড ক্লাস করছি। তো গতদিনে আমরা আলোচনা করেছিলাম যে একটা বাক্য লেখা বা বলা হয়ে গেলেই তার মধ্যে তিনটে জিনিস হয়েই যায়, দ্যাট ইজ টেন্স, ভয়েস অ্যান্ড মুড। অর্থাৎ এগুলো আমাদের ভীষণ ইম্পর্টেন্ট। আজকে আমরা টেন্স শেখানো শুরু করছি। না, আমরা সবাই জানি, এটা বলার অপেক্ষা রাখে না, টেন্স তিন রকমের হয়: বর্তমান, অতীত এবং ভবিষ্যৎ, ইংরেজিতে প্রেজেন্ট, পাস্ট অ্যান্ড ফিউচার। এবং এগুলো আবার চারটে করে ভাগ আছে, মানে প্রেজেন্ট ইনডেফিনিট, প্রেজেন্ট কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট, প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস। এভাবে তিনটেরই আছে, মানে তিন চারে মোট 12টা টেন্স হয়। কিন্তু অ্যাকচুয়ালি আমাদের কাজে খুব লাগে 7টা টেন্স। বাকিগুলোকে ম্যানেজ করা আমি শিখিয়ে দেবো। ওগুলো লাগেও কম, ম্যানেজ করা শিখিয়ে দেবো। তো আজকে মূলত আমরা প্রেজেন্ট টেন্সের প্রথম যেটা প্রেজেন্ট ইনডেফিনিট, তার আগে বলিনি যে 7টা টেন্স লাগে সেটা কোনটা কোনটা। প্রেজেন্টের চারটে: প্রেজেন্ট ইনডেফিনিট, কন্টিনিউয়াস, পারফেক্ট, পারফেক্ট কন্টিনিউয়াস। পাস্টের দুটো, পাস্ট ইনডেফিনিট, পাস্ট কন্টিনিউয়াস, এবং ফিউচার ইনডেফিনিট। এই 7টা ভেরি ইম্পর্ট্যান্ট। তো এই ইম্পর্ট্যান্টগুলোর মধ্যে আমি প্রথম টেন্সটা প্রেজেন্ট ইনডেফিনিট আজকে করাবো। হেডিং করা আছে প্রেজেন্ট ইনডেফিনিট। তো কিভাবে করাবো সেটা আমি গতদিন বলেছিলাম, মানে গত ভিডিওতে আমরা আলোচনা করেছিলাম। আজকে সেই যে আলোচনাটা কিভাবে আমরা ইউজ করব, কিভাবে সেটা আমরা কাজে লাগাবো, লাগিয়ে নির্ভুলভাবে দ্রুত আমরা মনোভাবটা প্রকাশ করতে পারবো, আয়দা লিখে বা বলে, সেটাই আজকে শেখানো। খুব ইউনিক টেকনিক। তো শেখানোর আগে আমি চাইবো আমার প্রথম শিক্ষাগুরু বাবা এবং আমার অন্য শিক্ষকদের আমার প্রণাম জানিয়ে, কারণ যেটুকু যা সামান্য শিখেছি সবই তাদের দয়া বা দান। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স ডেফিনেশন বলেছিলাম আগে দেবো, দেন নোটস, একটু সহজে চেনার রাস্তা, যাদের অনেকক্ষণ পড়ার সময় নেই বা যারা খুব অল্পতে শিখতে চান তাদের জন্য একটা রাস্তা, মজা করে বলেছিলাম ফাঁকি মেরে শেখার রাস্তা। দেন রুল, মানে অর্ডার অফ দ্য ওয়ার্ডস। ফার্স্ট ডেফিনেশন, দেখুন সব বইটি লেখা আছে, আমি তো একটু আমার মতো করে বলি। বর্তমানকালের কোনো কাজ বা অভ্যাস, হ্যাবিট, বা ইউনিভার্সাল ট্রুথ বা হ্যাবিচুয়াল ফ্যাক্ট। ইউনিভার্সাল ট্রুথ বলতে যেগুলো স্বতঃসিদ্ধ, মানে আগেও হয়েছে, এখনো হয় এবং আগামী দিনেও হবে। সূর্য পূর্ব দিকে ওঠে, এরকম কিছু একদম ক্লাসিক্যাল বাক্য সবাই আমরা জানি। এগুলো সব প্রেজেন্ট ইনডেফিনিটে হয়। সংজ্ঞায় কি বললাম? বর্তমানকালের কোনো কাজ বা অভ্যাস বা ইউনিভার্সাল ট্রুথ। এছাড়া দেখুন, এগুলো যে টেন্স প্রকাশ করে তাকে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বলে। এছাড়া এই কথাগুলোর মধ্যে কিন্তু অনেক কিছু লুকিয়ে আছে, যা দিয়ে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের পুরো প্র্যাকটিক্যাল ইউজটাকে ধরবো। আমি সেগুলো পরবর্তীকালে আলোচনা করছি। তাহলে ফার্স্ট আমাদের ডেফিনেশনস বলা হয়ে গেল। দেন এবার এত কিছু তো চিন্তা করে লেখা বা বলা যায় না। একটা বাক্য মনে এলে আমি এত কিছু, সেটা হ্যাবিচুয়াল ফ্যাক্ট নাকি ইউনিভার্সাল ট্রুথ নাকি হ্যাবিট ইত্যাদি ইত্যাদি ভাবা সম্ভব নয়। ইট টেক্স টাইম। তাহলে সহজে চিনব কিভাবে? সহজে চিনতে গেলে আমাকে বাংলা বাক্য কটা নিয়ে আলোচনা করতে হবে। ধরুন একটা বাক্য বললাম, প্রতি মাসে সে আমাকে টাকা পাঠায়। আমার কোনো আত্মীয়, আমি অসুবিধায় আছি, সে আমাকে টাকা পাঠায়। এটা খুব নর্মাল রিয়েল লাইফ সেন্টেন্স। তো এবার কে ভার্ব কোনটা? পাঠায়। এবার যে ভার্ব চেনে না সে রাস্তাও আছে। দেখুন, একমাত্র শব্দ বাক্যের মধ্যে যে কোনো কাজ বা অকাজকে প্রকাশ করে, সেই হচ্ছে ভার্ব। বোঝা গেল? তো সে আমাকে প্রতি মাসে টাকা পাঠায়, সে কোনো কাজ নয়, আমাকে কোনো কাজ নয়, প্রতি মাসেও কোনো কাজ নয়, পাঠানোটা একটা কাজ। এটা ভার্ব হলো। তাহলে ভার্ভকে, বাংলা বাক্যের ভার্ভকে সাধু ভাষায় নেওয়া যাবে না। আমরা বাঙালিরা সাধু চলতি খুব ভালো করে বুঝি। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স চেনার সহজ রাস্তা হচ্ছে যে বাংলা বাক্যের ভার্ভকে সহজে, মানে কোনোভাবেই সাধু ভাষায় নেওয়া যায় না, তাকে বলা হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। দেখুন আমি এখানে লিখেও দিয়েছি, আপনারা স্ক্রিনশট নিয়ে রাখতেও পারেন, যে ভার্ভকে সাধু ভাষায় নেওয়া যায় না, দ্যাট ইজ নোট। এইটুকু কথা মনে রাখলে কি উপকার, মানে কত কত জায়গায় উপকার, ওটা আমি ক্লাসের লাস্টে দেখাবো। সংজ্ঞাতে তো বলেছি যে ইনডেফিনিট টেন্স কি, বাট প্র্যাকটিক্যাল ইউজে কত কত জায়গায় আসে, লাস্টে আমি কথাটা বলবো। নাও দেন রুল। যখন বাক্যটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স বাংলাতে হলো,
অফকোর্স ইংরেজিতেও একই টেন্স হবে, কিন্তু সাজিয়ে লেখার পদ্ধতিটা এক হবে না। সেটা নিয়ে আমরা আগে আলোচনা করে গেছি, আজকে আর বলছি না। যাদের প্রয়োজন তারা আগের ভিডিওটা দেখে নিতেও পারেন। রুলটা কি? এস প্লাস PV1। এস মানে সাবজেক্ট, PV1 মানে প্রিন্সিপাল ভার্ব, পিভি মানে ওয়ান মানে ভার্বের প্রেজেন্ট ফর্ম। মানে গো, ওয়েন্ট, গন, গোটাকে PV1 বলবো, ওয়েন্টটাকে PV2 বলবো, মানে পাস্ট, এবং থ্রি পাস্ট পার্টিসিপল হচ্ছে গন। তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে ভার্বের ফার্স্ট ফর্ম মানে প্রেজেন্ট ফর্মটা লাগে, বোঝাই গেল। এস প্লাস PV1। এবার খেয়াল করুন, সমস্ত টেন্সেই বাক্য অ্যাটলিস্ট 4 রকমের হয়। অ্যাটলিস্ট পজিটিভ, নেগেটিভ, কোয়েশ্চেন পজিটিভ অ্যান্ড কোয়েশ্চেন নেগেটিভ। বাংলার মতো তো নয় যে বাংলায় আমি যাই আর সঙ্গে না লাগালাম আমি যাই না, হয়ে গেল। বাংলায় নাটা একা একা বুঝতে পারে। ইংরেজিতেও কিন্তু একটা হেল্পিং ভার্বের সঙ্গে বসে। তাহলে প্রশ্ন আসছে হেল্পিং ভার্বকে এবং প্রিন্সিপাল ভার্বকে। প্রিন্সিপাল ভার্ব মানে যে ভার্ব নিজের মানে নিজে প্রকাশ করতে পারে, পরিষ্কার। কি করে বুঝবো? টেক ওয়ান সাবজেক্ট, টেক ওয়ান ভার্ব, ফুল স্টপ। যদি বাক্যটা মানে পূর্ণ করে, মানে মিনিংফুল বাক্য হয়, ওটা প্রেজেন্ট ইনডেফিনিট, ওটা প্রিন্সিপাল ভার্ব। এবার যদি মিনিংফুল না হয় তাহলে বাক্যটা বা ভার্বটা প্রিন্সিপাল ভার্ব নয়, সিম্পল অ্যান্ড স্ট্রেট। তো হেল্পিং ভার্ব সংখ্যায় কটা আছে হাতে গুলে গুলে দেওয়া যায়। ডু, ডাজ, ডিড, হ্যাজ, হ্যাভ, হ্যাড, শ্যাল, উইল। এর মধ্যে আবার এই 8টা হলো, এর মধ্যে প্রথম 6টা মানে ডু, ডাজ, ডিড, হ্যাজ, হ্যাভ, হ্যাড, এরা আবার ডাবল রোল প্লে করে। মানে এরা হেল্পিং ভার্বও হতে পারে, প্রিন্সিপাল ভার্বও হতে পারে। শ্যাল এবং উইল আউট অ্যান্ড আউট হেল্পিং ভার্ব গেল। তো এটা প্রেজেন্ট মানে পজিটিভ বাক্য। নেগেটিভ ডু নট বা ডাস নট দিয়ে হয়। ডু কখন বসে, ডাস কখন বসে আমরা জানি। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ডাজ, আদারওয়াইজ ডু। কোয়েশ্চেন করবো কি করে? কোয়েশ্চেন করতে গেলে WH লাগে। WH মানে হোয়াট, ওয়েন, হুইচ, হাউ, ওয়্যার, যেগুলো দিয়ে প্রশ্ন করা হয় সেটা আগে, দেন ডু অবলিক ডাস, দেন সাবজেক্ট প্লাস PV1। এবার এই থার্ড ব্র্যাকেটটা দিয়েছি কেন? থার্ড ব্র্যাকেটটা দিয়েছি এটা অপশনাল, অর্থাৎ প্রশ্ন হলেই যে WH লাগবে তার কোনো কথা নেই। যেমন তুমি কি ওকে চেনো? ডু ইউ নো হিম? এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স কেন? চেনো কথাটা সাধু ভাষায় নেওয়া গেল না। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তুমি কি ওকে চেনো? এটা প্রশ্ন করা হচ্ছে, সবাই বুঝতে পারছি বাক্যটা নাবাচক নয়, সো কোয়েশ্চেন পজিটিভ, সো এই রুলটা ইউজ করা হবে। আমি WH দিলাম না কেন? ডু ইউ নো হিম? এই প্রশ্নটার উত্তর হ্যাঁ কি নায় দেওয়া যায়। তো যে কোয়েশ্চেনের উত্তর ইয়েস নয়ে দেওয়া যায় সেখানে WH লাগে না, মানে এটা নেই, আপনি এই মনে করে বাকি রুলটুকু লিখুন। আর যে কোশ্চেনের উত্তর হ্যাঁ কি নায় দেওয়া যায় না সেখানে WH লাগবে। এবং তুমি কিভাবে ওকে চেনো? যদি এই প্রশ্ন আমায় কেউ করে, উত্তর আমি নিশ্চয়ই হ্যাঁ কিংবা না বলতে পারবো না। আমাকে বলতে হবে যে কোথায় দেখা হয়েছিল বা কি বৃত্তান্তটা আর কি, ইজন্ট ইট? যদি আমি বলতে চাই তাহলে সেখানে WH বসবে। কোনটা বসবে? যা বাংলায় আছে। তুমি কিভাবে চেনো? হাউ ডু ইউ নো হিম? সিম্পল অ্যান্ড স্ট্রেট। তাহলে এই হচ্ছে আমাদের সিনট্যাক্সটা, বাক্যটা সাজাবো কি করে। এটা অ্যাকচুয়ালি না গানের স্বরলিপির মতো। দেখুন স্বরলিপিতে সুরটা কিন্তু লিপিবদ্ধ করা আছে। এবার আপনি যে ভাষা দেবেন গানটা বেরিয়ে আসবে। তাহলে একই সুরে তো একাধিক গান হতেই পারে, তেমনি এটা রুল। এই দিয়ে আমরা কোটি 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 বাক্য করতে পারি। আমি 4 রকম বাক্য শেখালাম, মানে 4 রকম বাক্যই হয়। আমি একটা একটা করে উদাহরণ দিই। ধরুন এস প্লাস PV1 প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যেটা পজিটিভ বাক্য, প্রতি মাসেই আমার প্রজেক্ট জমা দিতে দেরি হয়। দেরি হয়, হয় কথাটা দেখুন সাধু ভাষায় নেওয়া গেল না, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, নাবাচক নয়, তাই ফার্স্ট রুলটা ইউজ করা হবে। ওর দেরি হয়, হি বিকামস লেট টু সাবমিট দ্য প্রজেক্ট রিপোর্ট ইন এভরি মান্থ। হয়ে গেল, সিম্পল। তো হি বিকামস লেট, হি বিকামস লেট, সাবজেক্ট প্লাস ভার্বকে বসান, তারপরে যা আছে বসিয়ে দেন। এতে করে আপনার ভুলের মানে সম্ভাবনা প্রায় একদমই কমে গেল, একদমই কমে গেল। আমাদের প্রথম লক্ষ্যটা কি হবে? যেন ভুলটা একদমই কমে যায়। তাহলে কি থাকলো পরে? ঠিকঠাক। তেমনি একইভাবে আমার কিন্তু প্রজেক্ট জমা দিতে দেরি হয় না, বাট
I don't become late to submit the project. নেগেটিভ বাক্য। আমি কোশ্চেনে একটা বাক্য বলেই দিয়েছিলাম, তুমি কিভাবে ওকে চেনো? হাউ ডু ইউ নো হিম? হাউ ডু ইউ নো হিম, WH লাগলো। আবার এই একই বাক্য, তুমি কি ওকে চেনো? ডু ইউ নো হিম। এখানে যেহেতু উত্তরটা হ্যাঁ কি না হয়, তাই এখানে WH লাগলো না, সিম্পল অ্যান্ড স্ট্রেট। আবার দেখুন কোশ্চেন নেগেটিভ, ও কি তোমাদের বাড়িতে আজকাল আসে না? ও কি তোমাদের বাড়িতে আজকাল আসে না, ভার কোনটা? আসা। সাধু ভাষায় নিয়ে যান, কোনোভাবেই পরিবর্তন করা যায় না। সো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, মানে নোটসটাকে মাথায় রাখলে 100 বারই আপনি সঠিক এবং দ্রুত চিনতে পারবেন। তাহলে ও কি তোমাদের বাড়িতে আজকাল আসে না, কোশ্চেনটার উত্তর হ্যাঁ কি না দেওয়া যায়। এটা কোশ্চেন নেগেটিভ ফর্মেশন, এই 4 নম্বর রুলটা ইউজ করা হবে। Doesn't he come to your house nowadays? হয়ে গেল। এভাবে যদি আমরা কিছু বাক্য মনে মনে নিই বা খাতায় লিখে নিলাম, এবং নোটসটা হচ্ছে আমাদের চেক করার জায়গা। বাংলা বাক্যের ভার্বকে সাধু ভাষায় নেওয়া গেল না, সেই বাক্যটাকে রাখবো। নেওয়া গেল আমি বাদ দিয়ে দেবো, সেটা টেন্স, অবশ্যই টেন্স, আমরা শিখিনি, আলোচনা করছি না। এবার যে বাক্যগুলোকে সাধু ভাষায় নেওয়া গেল না ভার্বকে, সেগুলোকে আমরা পজিটিভ নেগেটিভ, কোশ্চেন পজিটিভ কোশ্চেন নেগেটিভ এর মধ্যেই তো পড়বে। আমরা কোন রুলটা হবে দেখে নিয়ে আস্তে আস্তে ইংরেজি করব প্রথম। তারপর সেগুলোকে দেখে নিয়ে মুখে মুখে বলবো, লিখবো না, কারণ সময়টা কমানো একটা ভীষণ প্রয়োজনীয়তা আছে। দেখুন অনেকে খুব ভালো লিখতে পারেন, কিন্তু বলতে গেলে অসুবিধা হয়, কারণ লেখার সময় আপনার সময় এবং বলার সময় আপনার সময় পাওয়াটা বড্ড কমে যায়। টাইমটা আপনাকে ফোর্স করে, প্রেশারাইজ করে। তাই আমাদের আস্তে আস্তে এই অভ্যাসগুলো করতে হবে। তো গেল, এই হচ্ছে পুরো ব্যাপারটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। লাস্ট যেটা বলেছিলাম যে সংজ্ঞার মধ্যে কিন্তু আরো অনেক কিছু লুকিয়ে আছে। দেখুন বর্তমানকালের কাজ বা অভ্যাস বা ইউনিভার্সাল ট্রুথ ছাড়াও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স আমরা কত কাজ করি। আসলে কথা বলাটা মানে কি, মনোভাবকে প্রকাশ করা, তো যেটা প্রথম দিনে বলা, বা নিজেদের আবেগকে প্রকাশ করা। তো কোন কোন আবেগ প্রকাশ করা হয়? ইউ ক্যান আস্ক এ কোয়েশ্চেন, ইউ ক্যান আনসার এ কোয়েশ্চেন, আপনার এক্সপ্রেশন, এক্সপ্ল্যানেশন, আপনার কোনো ফিলিংস, আপনার কোনো ধরুন স্টেটমেন্ট, কমেন্ট, রিকোয়েস্ট, প্রেয়ার, সাজেশন, এই সবই তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স দিয়ে হয়। তাহলে একটা টেন্সকে ভালো করে শেখা মানে আমি এতগুলো আবেগের প্রকাশ শিখে গেলাম। মনে হতে পারে ভেরি ভেরি চাইল্ডিশ, বাট এবার চিন্তা করে দেখুন তার এক্সপোজারটা কতটা বড়। যদি এতে দক্ষতা পাওয়া যায়, মানে আজকের দিনেই আপনি স্টেটমেন্ট, এক্সপ্রেশন, এক্সপ্ল্যানেশন, কমেন্ট, রিকোয়েস্ট, প্রেয়ার, সাজেশন এতগুলো করতে পারেন। মে গড হেল্প ইউ। অফকোর্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, উইশ ইউ অল দ্য বেস্ট। অফকোর্স প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, হ্যাঁ মুড কি আছে না আছে সেগুলো পরের কথা, ছেড়ে দিন। এর সাথে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এবং আপনার তো এই আবেগটাই প্রকাশ হলো, ডোন্ট গো দিয়ার, প্লিজ কাম হিয়ার। দেখুন আপনি কমেন্ট করলেন বা অর্ডার করলেন বা রিকোয়েস্ট করলেন, এই টেন্স দিয়ে তো হচ্ছে। অর্থাৎ টেন্সটাকে খুব ভালো করে প্র্যাকটিস করা হয় নোটসটাকে মাথায় রেখে দিয়ে এবং রুলটাকে সঠিক প্রয়োগ করে। তাহলে এটা শেখা কোনোভাবেই কষ্টকর নয়, এবং আমি বিশ্বাস করি আপনারা সবাই এটা শিখতে পারবেন, দ্রুত পারবেন। সো সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস। ভালো থাকবেন, আজকের জন্য গুড নাইট।